আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম। সেই নতুন টপিকটা হচ্ছে ক্রিয়ার কাল। তো ক্রিয়ার কালটা মূলত হচ্ছে আমরা ইংলিশ এটাকে পড়ে থাকি হচ্ছে টেন্স হিসেবে। তো যেটা আমরা ইংলিশে টেন্স পড়ি সেটা বাংলায় এসে ক্রিয়ার কাল হয়ে যায়। তো এই ক্রিয়ার কাল নিয়ে আমাদের অনেক সমস্যা থাকে। আশা করি আজকের ক্লাসের মধ্যে সেই ক্রিয়ার কালের সকল বিষয় নিয়ে খোলাসা একটা আলোচনা হবে। তো প্রথমেই বলতে চাই ক্রিয়ার কাল কি। ক্রিয়ার কাল মানে ক্রিয়া যে কালে সংঘটিত হয়, ক্রিয়া যে সময়ে সংঘটিত হয়। ক্রিয়া যদি আগে সংঘটিত হয় তাহলে সেটাকে বলা হয় অতীতকাল, আর ক্রিয়া যদি এখন সংঘটিত হয় বা কাজ যদি এখন সংঘটিত হয় তাহলে বর্তমানকাল, আর ক্রিয়া যদি পরে কোনো একটা কাজ সংঘটিত করে বা হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভবিষ্যৎকাল। তো এই কথার ভিত্তিতে ক্রিয়ার কালকে মূলত তিনটা প্রকারে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অতীতকাল, বর্তমানকাল আর হচ্ছে ভবিষ্যৎকাল। তো এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ এটা নিয়ে আমাদের খুব একটা সমস্যা না। আমাদের প্রবলেমটা হচ্ছে এই যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ যখন তাদের প্রকারগুলো বের করতে বলা হয় তখন সেই প্রকারগুলো বের করতে গিয়ে আমাদের বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। তো আশা করি আমরা সবগুলো ভিডিওতে আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করব যে কোনটা কিভাবে আমরা খুব সহজে দেখার সাথে সাথেই আমরা নির্ণয় করতে পারবো। তো চলুন আমরা বেশ কয়েকটা নিয়ম শিখে ফেলি। আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে অতীতকাল। অতীতকালের যে প্রকার, সেই প্রকারগুলো একটু জেনে নিব। আমরা জানি অতীতকাল হচ্ছে মূলত 4 প্রকার। দেখতে পাচ্ছি একটা হচ্ছে সাধারণ অতীতকাল, নিত্যবৃত্ত অতীতকাল, ঘটমান অতীতকাল আর হচ্ছে পুরাঘটিত অতীতকাল। এখন এই সাধারণ অতীতকাল, নিত্যবৃত্ত, ঘটমান, পুরাঘটিত সবগুলোর জন্য কিন্তু বইয়ের মধ্যে সংজ্ঞা দেওয়া রয়েছে। আমরা সেই সংজ্ঞাগুলো ছেড়ে দিয়ে আমরা কিছু চেনার উপায় পড়ার চেষ্টা করব। কেন? কারণ আসলে আমরা দেখতে পাই যখন আমরা ইংলিশে ক্রিয়ার কাল মানে টেন্স যখন পড়তে যাই তখন সেখানে আমরা অনেক গঠন প্রণালী স্ট্রাকচার দেখতে পাই, সেখানে অনেক সংজ্ঞা থাকে। এখন সেই সকল সংজ্ঞা পড়ে হয়তো বোঝা যায়। বাংলাতে এসে দেখা যায় যে সেই সকল সংজ্ঞাগুলো মানে বইয়েতে যে সংজ্ঞাগুলো দেওয়া থাকে সেই সংজ্ঞাগুলো প্রতিনিয়ত আমাদেরকে কনফিউজড করে। আমরা এই জন্য সংজ্ঞাগুলোকে বাদ দিয়ে চেষ্টা করব যে চেনার উপায় দিয়ে কীভাবে খুব সহজেই নির্ণয় করা যায়। আর চেনার উপায় দিয়ে নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমেই যে পদ্ধতিটা মাথায় নিয়েছি সেটা হচ্ছে তিনটা যে পুরুষ রয়েছে, 3 পুরুষ মানে হচ্ছে পার্সন। পুরুষ বলতে হচ্ছে একটা হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর হচ্ছে অন্য পুরুষ, বা যেটাকে আমরা নাম পুরুষ বলে থাকি আর কি। তো উত্তম পুরুষ হচ্ছে ফার্স্ট পার্সন, মধ্যম পুরুষ সেকেন্ড পার্সন, আর হচ্ছে যেটা অন্য পুরুষ বা নাম পুরুষ সেটাকে বলা হয়েছে থার্ড পার্সন। আমরা দেখতে পাচ্ছি এখানে সে এটা হচ্ছে থার্ড পার্সন মানে অন্য পুরুষ বা নাম পুরুষ, আর তুমি এটা হচ্ছে মধ্যম পুরুষ বা এটাকে বলা হয়ে থাকে হচ্ছে সেকেন্ড পার্সন, আর আমি হচ্ছে উত্তম পুরুষ বা এটাকে বলা হয়ে থাকে ফার্স্ট পার্সন। আমরা 3টা পুরুষ দিয়েই মূলত নির্ণয় করার চেষ্টা করব যাতে করে চেনার উপায়গুলো বের করতে একটু সহজ হয়। এর পরের ধাপের কথাটা হচ্ছে আমরা যখন চেনার উপায় বের করব তার মধ্যে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো ধাতুর যে কোনো ক্রিয়ার ধাতু নির্ণয় করতে শিখতে হবে। আমরা যদি যে কোনো ক্রিয়ার ধাতু নির্ণয় করতে যাই তাহলে প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে, কোনো একটা ক্রিয়ার ধাতু নির্ণয় করতে তুই বলে সম্বোধন করতে হয়। যেমন আমরা এখানে ক্রিয়া নিয়েছি হচ্ছে বলা। বলা ক্রিয়া যদি আমরা ধাতু নির্ণয় করতে চাই তাহলে সেই ক্রিয়াটাকে তুই বলে সম্বোধন করতে হবে। আমি যদি বলি তুই বল তাহলে এখানে ধাতুটা হচ্ছে বল। তুই খেল, খেলটা হচ্ছে ধাতু। তুই কর, করটা হচ্ছে ধাতু। তুই শোন, শোনটা হচ্ছে ধাতু। এই ধাতুটা যখন আমরা নির্ণয় করে ফেলবো এবার খেয়াল করতে হবে ধাতুর সাথে অতিরিক্ত কি রয়েছে। ধাতুর সাথে অতিরিক্ত যেটা থাকবে সেটাই হচ্ছে আমার চেনার উপায়। আমরা দেখতে পাচ্ছি এখানে সে বলল, এই ক্ষেত্রে বল এটা হচ্ছে ধাতু আর লটা হচ্ছে অতিরিক্ত। আবার এখানে বল হচ্ছে এখানে কি ধাতু, লেটা হচ্ছে অতিরিক্ত, বল হচ্ছে ধাতু, লামটা হচ্ছে অতিরিক্ত। ল লে লাম এটা হচ্ছে অতিরিক্ত। এই অতিরিক্ত অংশটাই হচ্ছে আমার চেনার উপায়। তো এই যে ল লে লাম আমাদের মুখস্থ রাখতে হবে। এই চেনার উপায়গুলো মুখস্থ রাখলে কি হবে, আমাদের মনে রাখতে হবে
যদি কোনো ধাতুর শেষে বা ক্রিয়ার শেষে আমি যদি ল লেলাম দেখতে পাই, তাহলে অবশ্যই সেটা কি হবে? অবশ্যই সেটা সাধারণ অতীতকাল হয়ে যাবে। এ হচ্ছে একটা সহজ নিয়ম। একইভাবে আমরা যদি অন্যগুলোও দেখি, সেগুলোও যদি চেনার উপায় দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে দেখবেন যে খুব সহজেই এই বিষয়গুলো আমরা টের পেয়ে যাব যে কীভাবে শুধুমাত্র ধাতুর পরের অংশটা দেখে আমরা নির্ণয় করতে পারবো। দেখুন, এখানে বল আর অতিরিক্ত হচ্ছে ত, এখানে ধাতু হচ্ছে বল, অতিরিক্ত তে, ধাতু হচ্ছে বল, অতিরিক্ত হচ্ছে তাম। তাহলে হচ্ছে ত তে তাম, এই হচ্ছে ত তে তাম। এখানে ধাতু হচ্ছে বল, অতিরিক্ত হচ্ছে ছিল, এখানে হচ্ছে বল, অতিরিক্ত হচ্ছে ছিলে, এখানে হচ্ছে বল, অতিরিক্ত হচ্ছে ছিলাম। তাহলে ছিল, ছিলে, ছিলাম। তাহলে এই যে ছিল, ছিলে, ছিলাম, এটা হচ্ছে ঘটমানের ক্ষেত্রে। ঘটমানের ক্ষেত্রে একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে ঘটমানকে কিন্তু চলমানও বলা যায়, যেটাকে আমরা ইংলিশে কন্টিনিউয়াস বলি। এই হচ্ছে একটা বিষয়। তারপরে খেয়াল করে দেখুন যে এই ছিল, ছিলে, ছিলাম, আর ঘটমান থেকে যখন পুরাঘটিতে যাব, মনে রাখতে হবে ঘটমান থেকে পুরাঘটিতে যাওয়ার সময় যে বিষয়টা সবার আগে মাথায় রাখতে হবে, ঘটমান আর পুরাঘটিতের পার্থক্য খুবই কম। মানে ঘটমানটার সাথে যদি আমি একারটা যোগ করে দিই, তাহলে সে পুরাঘটিত হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এখানটায় এই যে বল, এটার সাথে যদি এই ধাতুর সাথে যদি একটা একার যোগ করে দেই, বলেছিল, আমি এখানে বলছিল, এখানে কি বলছিলাম? বলেছিল। সে বলছিল, যদি এরকম ছিল থাকে, তাহলে হচ্ছে ঘটমান। আজ সে বল এ ছিল, তাহলে সেক্ষেত্রে কি হবে? পুরাঘটিত। তুমি বল এ ছিলে, এটা হচ্ছে একার ছিলে। আর এখানে আমি বল এ ছিলাম, তাহলে এখানে হচ্ছে একার ছিলাম। তো এই জন্য আমি লিখেছি এ ছিল, এ ছিলে, এ ছিলাম। তাহলে এই ছিলর সাথে অতিরিক্ত যদি একার যোগ করে দিই, তাহলেই পুরাঘটিত হয়ে যাচ্ছে। ঘটমানের সাথে কি করতে হবে? শুধুমাত্র একার যোগ করে দিতে হবে, তাহলেই সেটা কি হয়ে যাবে? তাহলেই সেটা পুরাঘটিত হয়ে যাবে। এই হচ্ছে পুরাঘটিত চেনার খুব সহজ একটা উপায়। এখন এখানে অতিরিক্ত আমি দুইটা কথা বলবো। এক, যদি কখনো আপনি বলে সম্বোধন করা হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে পরিবর্তনটা খুব সহজ, শুধুমাত্র ন যোগ করে দিলেই হবে। কারণ আমরা দেখতে পাই যখন কাউকে আমরা আপনি করে কথা বলি, তখন কিন্তু সেই ক্রিয়াপদের শেষে একটা অতিরিক্ত ন যুক্ত হয়ে যায়। আমি বললাম যে সে দেখলো, আর যদি বললাম তিনি দেখলেন, এই একটা শেষে একটা ন অতিরিক্ত যুক্ত হয়ে গেল। তো এই ব্যাপারটা যদি মাথায় রাখি, তাহলে কিন্তু বেসিকটার সাথে যদি যখন একটা দন্ত ন যুক্ত হয়ে যায়, তখন কিন্তু সেটা আপনি বলে সম্বোধন হয়, বা যেটাকে বলা হয় সম্ভ্রমাত্মক। আর এটা হচ্ছে সাধারণ তুমি। আচ্ছা, এখন এই পর্যায়ে এসে আমরা আর একটা বিষয় পড়ব। সেটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা যা পড়ছিলাম সবই তো হচ্ছে চলিত ভাষায় পড়ছিলাম, কিন্তু এখন যদি এই বিষয়টাকে আমরা সাধু ভাষায় রূপান্তরিত করতে যাই, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে খুব সহজ একটা উপায় রয়েছে। সহজ উপায়টা আমরা দেখে ফেলি। সেটা হচ্ছে যে আমরা এই যে মূল যে চেনার উপায়, তার সাথে অতিরিক্ত কিছু একটা যোগ করে মূলত হচ্ছে আমরা এগুলোকে চলিত থেকে সাধুতে রূপান্তরিত করব। তো একটু খেয়াল করে দেখুন, এখানে আমরা ল এলাম, এর সাথে যদি আমরা শুধুমাত্র ই যোগ করে দেই, শুধুমাত্র যদি ই যোগ করে দেই, তাহলে কিন্তু সে সাধু হয়ে যাচ্ছে। এখানেও একই কথা, যদি আমরা এখানে ই যোগ করে দেই সাধুতে, আর এখানে হচ্ছে ইতে, আর এখানে হচ্ছে একারের বাদ দিয়ে ইয়া, একার বাদ দিয়ে হচ্ছে ইয়া, এইগুলো যদি যোগ করে দেই, তাহলে কিন্তু খুব সহজেই সাধু হয়ে যাচ্ছে। তো চলুন আমরা এই জায়গায় একটু খেয়াল করে দেখি যে সে বলিল, তুমি বলিলে, আমি বলিলাম, তাহলে ই যোগ হচ্ছে। এখানেও কিন্তু ই, সে বলিত, তুমি বলিতে, আমি বলিতাম। আবার এখানে হচ্ছে ইতে যোগ হচ্ছে, সে বলিতেছিল, তুমি বলিতেছিলে, আমি বলিতেছিলাম। আবার এখানে আমি বলেছি একার বাদ দিয়ে, একার বাদ দিয়ে ইয়া যোগ হবে, তাহলে সে বলিয়াছিল, তুমি বলিয়াছিলে, আমি বলিয়াছিলাম। এই হচ্ছে বিষয়গুলো খুব সহজে যদি আমরা দেখি, তাহলে আমাকে শুধু মনে রাখতে হবে যে ই আর ইতে আর ইয়া, এইগুলো যদি যুক্ত হয়, তাহলে কিন্তু খুব সহজে এটা কী হয়ে যাচ্ছে? অতীতকাল হয়ে যাচ্ছে। এই পর্যায়ে এসে আমরা এই ভিডিও শেষের দিকে যেটা আলোচনা করব, সেটা হচ্ছে যে নিত্যবিত্ত অতীতের বিশিষ্ট কিছু ব্যবহার, যেগুলো বইয়ের মধ্যে রয়েছে। খুব সাধারণ যে বিষয়গুলো একটু আমরা দেখে নিই। সেটা হচ্ছে
নিত্যবৃত্ত অতীত যেটা মূলত প্রতিনিয়ত মানে অতীতকালে নির্দিষ্ট একটা সময়কালে সবসময় হতো, সেটাকে বলা হয় নিত্যবৃত্ত। মানে বৃত্তের নিয়ম মেনে হতো, যে বৃত্ত ঘুরে ঘুরে একটা কাজ বারবার হয়। তো ঘুরে ঘুরে যখন কোনো একটা কাজ বারবার হয় নির্দিষ্ট সময়ে, তখন সেটা বৃত্তের নিয়মে করা হয়। অ্যান্ড বৃত্তের নিয়মে যদি প্রতিদিন করা হয়, প্রতিদিন মানে কি নিত্য করা হয়, তো বৃত্তের নিয়ম মেনে যদি প্রতিদিন কোনো একটা কাজ করা হয় সেটাকে বলা হয় নিত্যবৃত্ত। নিত্য মানে প্রতিদিন, আর বৃত্ত বৃত্তের মতো ঘুরে ঘুরে সবসময় কাজটা করা হতো, ওই জন্য এটার নাম হয়ে গিয়েছে নিত্যবৃত্ত। এখন নিত্যবৃত্ত কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি, কিন্তু প্রবলেম হচ্ছে নিত্যবৃত্ত পরীক্ষায় শুধুমাত্র আসেই না, মাঝে মাঝে পরীক্ষায় এটাও আসে এটা কোন অর্থে প্রকাশ পেয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে কামনা, কামনা মানে কি ইচ্ছা, কামনা বা ইচ্ছা প্রকাশে। এখন পরীক্ষায় আসলো আজ যদি সুমন আসতো কেমন মজা হতো। এখন আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আসতো বা মজা হতো এগুলো দেখে কিন্তু ততে তাম দেখে কিন্তু আমি বুঝে ফেলছি এটা কী হবে, নিত্যবৃত্ত অতীত হবে। কিন্তু পরীক্ষায় এরকমটা আসবে না। পরীক্ষায় এরকমটা আসতে পারে যে এই যে কামনা বা ইচ্ছা প্রকাশ, মানে এটা পরীক্ষায় না দিয়ে কী করবে, আজ যদি সুমন আসতো এটা দিয়ে বলা হবে যে এই যে আজ যদি সুমন আসতো এই বাক্যটি কী অর্থে নিত্যবৃত্ত অতীত প্রকাশ করে, তখন উত্তরটা হবে কামনা প্রকাশে বা ইচ্ছা প্রকাশে। এরপর আমরা যদি খেয়াল করে দেখি 27 হতো যদি 127, এখন হতো এটা দেখেই আমি বুঝে ফেলেছি এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত, সেটাতে কোনো সমস্যা না। সমস্যাটা হলো এই যে এটা মূলত কী ধরনের নিত্যবৃত্ত অতীত, এটা হচ্ছে অসম্ভব কল্পনা। কারণ এই 27 কি কখনো 127 হওয়া সম্ভব না, এটা একটা অসম্ভব কল্পনা। তাহলে আমাকে এটা উত্তর দিতে হবে যে এটা মূলত কী অর্থে প্রকাশ পেয়েছে। আবার একই আমরা দেখতে পাচ্ছি তুমি যদি যেতে তবে ভালোই হতো, এটা একটা সম্ভাবনা, যদি যেতে, যদি, তাহলে ভালো হওয়ার একটা পসিবিলিটির সম্ভাবনা ছিল, এটাও কিন্তু নিত্যবৃত্ত অতীত। কিন্তু এই নিত্যবৃত্ত অতীতটা কী অর্থ প্রকাশ করছে, একটা সম্ভাবনা। তো এই ধরনের যদি কখনো পরীক্ষা আসে, যেহেতু এগুলো বইয়ের মধ্যে কিছু বিশিষ্ট ব্যবহার রয়েছে, তাই বইয়ের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করব। খুব বেশি কঠিন না, তবে না জানলে, না অনুশীলনে থাকলে অবশ্যই কিন্তু কঠিন। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত অতীতকালের সকল বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছি। আমরা পরবর্তী ভিডিওগুলোতে বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।